ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো। দার্জিলিংয়ের ইতিহাস সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1780 থেকে 1835 পর্যন্ত নেপালি গুর্খা, সিকিমের সেনা এবং ব্রিটিশদের মধ্যে লাগাতার বিরোধ যুদ্ধ চলতেই থাকছিল। 1865 নাগাদ তিস্তা নদীর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয় এবং আরও এক বছরের মধ্যে 3200 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয়। গ্রীষ্মকালে সমতল ভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ আধিকারিকেরা দার্জিলিংয়ের মনোরম আবহাওয়ায় বসবাস শুরু করলে দার্জিলিং একটি শৈল শহর ও স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হলে দার্জিলিংয়ের জনসংখ্যা বৃদ্ধি পায়। দার্জিলিং শহরকে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয়। স্কটিশ ধর্মপ্রচারকরা ব্রিটিশদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা শুরু করেন। দার্জিলিং হিমালয়ান রেল চালু হলে শহরের উন্নয়ন আরও দ্রুত হারে বৃদ্ধি পায়। স্বাধীনতার পরে এই জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ করা হয়। পাহাড়ে নেপালিরা প্রধান জনগোষ্ঠী হিসেবে বসবাস করলেও তরাই সমতলে ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে আগত বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তুরা এখানে বসবাস শুরু করেন এবং স্বাভাবিকভাবেই নেপালিরা নানান দাবিও পেশ করতে শুরু করে। তাদের দাবিগুলির প্রতি পশ্চিমবঙ্গ সরকারের নিষ্পৃহ মনোভাবে বিংশ শতাব্দীর 50 ও 60-এর দশকে দার্জিলিংয়ে স্বায়ত্ত শাসনের দাবি ওঠে, যা পরবর্তীতে জিএনএলএফ আন্দোলন হিসেবে বৃহৎ আকার নেয়। কেন্দ্র বা রাজ্য সরকার এই দাবি মেনে না নিলে পাহাড়ের এই আন্দোলন তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলতে থাকে এবং যখন তখন পাহাড়ে অশান্তি ধর্মঘট লেগেই থাকে। 2011 জুলাই মাসে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার একটি চুক্তির ফলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নামক একটি নতুন স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদ গঠিত হয় এবং এই জেলার প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়। এবারে আসুন এই জটিল সমীকরণের ইতিহাস বাদ দিয়ে দার্জিলিংকে একজন প্রকৃতি এবং ভ্রমণ পিপাসুর চোখেই দেখি। যদি এখানে রাস্তা গাড়ি চালাতে বলতে হয় সে কাটাকাটি শুরু করে দেবে। কি কঠিন রাস্তা এখানে, বাপরে বাপ। ট্যুরটা ঠিক আছে? হ্যাঁ, টিপটা হ্যাঁ ভালো। কি টিপ? টিপ নয়, ট্যুর। হ্যাঁ ভালো ভালো। টমিকে কেমন লাগলো? খুব ভালো। আমি হ্যাপি। ওর নাম স্নোই রাখা উচিত। কুট্টুস। হ্যাঁ কুট্টুস হবে। কুট্টুস সুন্দর, দেখতে সুন্দর। কেমন লাগলো টমিকে? খুব মিষ্টি। খুব ছাড়ছিলই না। গাছ লাগানোর ব্যাপারটা কিন্তু হেভি হবে। আর হ্যাঁ নতুনত্ব একটা। আর লাস্টে কেমন তাকিয়ে ছিল না আমাদের দিকে, ওটা তুলতে পারলে হ্যাঁ আমিও এটা বলতে যাচ্ছি, তুলতে পারলে ভালো হতো। স্টিল ছবি তুললেও পারতি। রাস্তাটা কোথায় জানো?
জায়গায় তো যাচ্ছি ট্রেনে ট্রাই করেছিলাম সেদিনকে ওই চারকোলে প্রফেসর বললো যে আমরা গোবরডাঙ্গায় দক্ষিণ 24 পরগনা। মামাকে জিজ্ঞেস করেছি ঘরে আছে এই গোবরডাঙ্গাটা কোন জায়গায় গো? তাও বলছে শোনা শোনা লাগছে। আমি বলেছি গোবরডাঙ্গাটা শুনেছি মনে হচ্ছে। মামা বলছে গোবরডাঙ্গাটা হচ্ছে পেলার বাড়ি, পেলা নামে পিসির বাড়ি। হ্যাঁ আমি বলে ও হ্যাঁ গোবরডাঙ্গা জানি তো, ও তো পেলা নামে পিসির বাড়ি। গোবরডাঙ্গা ওইটা তো? হ্যাঁ আর এতটাই মানে সিনসিয়ার করছে। লামাহাটা থেকে বেরিয়ে আমরা প্রথমে এলাম তাগদা ভিউ পয়েন্টে, যেখানে রাস্তার একদিকে অনেক দূর অবধি পাহাড়ের খোলা ভিউ। ছবি ভিডিও তুলে গেলাম রাস্তার উল্টো দিকে একটি চা বাগানে। এখানেও কিছু ছবি তুলে আমরা এগোলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কথা শুনেছি সবসময়, বুঝতে হবে। রিম্পিতে বাংলার পাঁচ অলওয়েজ। প্রথমেই পথে পড়ল অর্কিড হাউস। যদিও আমরা গেছি মে মাসের শেষে এবং ফুলের মরশুম হলো শীতকালে, তাও অনেক ধরনের ফুল এবং অর্কিড প্ল্যান্ট দেখতে পেলাম। অসময়ে যদি এই হয়
তাহলে শীতকালে এলে কত না ধরনের ফুল দেখতে পেতাম। অর্কিড হাউস ছেড়ে হিমালয়ান মাউন্টেন রেলওয়ের ঘুম স্টেশনের পাশ দিয়ে দার্জিলিং শহরে প্রবেশ করলাম দুপুর 2টা নাগাদ। একটা মনাস্টারিতে ঢুকলাম, ঘুম মনাস্টারি। স্বাধীনতার পর থেকে দেশের সুরক্ষার জন্য যত গোর্খা সৈনিক বীরের মতো আত্মজীবন বলি দিয়েছেন, তাদের স্মরণে এই গোর্খা ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয় বাতাসিয়া লুপ এবং গোর্খা ওয়ার মেমোরিয়ালে। চলো কোন জায়গাটা? আর তোমরা ড্রেস করে চলতে দাও কিন্তু তো তুই ফিরিতে হলাম তো। ট্রেন এখান দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাচ্ছে আমার মনে হয়। এটা ভালো জায়গা। হ্যাঁ তুই তো বোঝাও না। বাতাসিয়া লুপ হল একটি সর্পিল রেলপথ। দার্জিলিং রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে।
দূরের পাহাড়ের দৃশ্যাবলী অতি চমৎকার, কিন্তু শহরের ভিতরটা বড় ঘিঞ্জি। রাস্তাঘাট বড় সংকীর্ণ, তার উপর রাস্তারই এক পাশ দিয়ে পাতা রয়েছে টয় ট্রেনের লাইন এবং মুহুর্মুহু ট্রেন যাচ্ছে আসছে। এতে রাস্তায় চলাফেরা করাই দায়। বাতাসিয়া লুপের পাশে কয়েকটি খাওয়ার দোকান ছিল, সেখানেই মধ্যাহ্নভোজ এবং কফি সেরে মোনাস্টারি এবং টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। দার্জিলিংয়ে আগত ট্যুরিস্টদের কাছে দার্জিলিং ম্যাল একটি জনপ্রিয় জায়গা। কি নেই সেখানে? জামাকাপড়ের দোকান, অজস্র খাবার দোকান এবং একটি প্রকাণ্ড খোলা জায়গা যেখানে একসাথে অনেক মানুষ বসে বা দাঁড়িয়ে হৈ হৈ করছেন। বেশ উপভোগ্য জায়গা। ম্যালে বিরাট বড় বড় ব্র্যান্ডের খাবার দোকানও আছে, কিন্তু বড় নামের দোকানের থেকে স্ট্রিট ফুডেই আমাদের আকর্ষণ ছিল বেশি। তুই তো বললি খাবি না, খাচ্ছিস যে? খুব ভালো হয়েছে। ওটাই আমাদের হোটেলের রুফটপ থেকে নিচের গোটা দার্জিলিং শহরের সন্ধ্যার আলো দেখা যাচ্ছিল। বেশ চমৎকার দৃশ্য। গাড়ির চালক দাজু বলে রেখেছিলেন, সাব আজ রাত কো জলদি সো জানা, কাল সুবহ 4 বাজে টাইগার হিলকে নিয়ে নিকলনা হ্যায়। তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। চেন্নাই নয়াবলি না, এই অ্যাম্বিয়েন্সটা তুলে নিয়ে এত লোক একসাথে। টাইগার হিলে কাতারে কাতারে মানুষ, প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা পাওয়াই মুশকিল, রীতিমতো বাদানুবাদ। যাই হোক, তার মধ্যেই ক্যামেরা খাড়া করে বহু কষ্টে সূর্যোদয়ের ছবি তুললাম। দৃশ্যাবলী মন্দ নয়। তোমাকে হাত ধরে ওখানটা নিয়ে গেছে ওই কেউ একজন। কে বলে তো? ওটা টুঙ্কি ছিল। টুঙ্কি ছিল না, টুঙ্কি আমার সাথে ছিল।
তাহলে বাবা ওইদিকে অন্য কাউকে বলেছে। তোর মতো দেখতে লাগতো। আরে যে মেয়েটাও ওর বাবাকে চিনতে পারেনি, কি করবে? হতেই পারে। তোর সাইজেরই তোর মতো রোগা পাট্টা মেয়ে এসে তাহলে কে হবে? আমি রোগা পাট্টা। কি হয়েছে? বলছে তোর মতো সাইজের রোগা প্যাটটা। না সত্যি আমি বাদিকে চলে যাচ্ছিলাম, গিঞ্জি কম, তারপরে তো দেখলাম যেখানে ওখানটা রেলিংটা নেই বলেই ফ্যামিলি ম্যান বাচ্চা কাচ্চা নিয়ে ওদিকটা কেউ যায়নি। সাংঘাতিক ট্রাফিক জ্যাম। আমি কালকে ভালো করেছি। পরে মনে হলো আমার, হ্যাঁ, যে তোমার সাথে গেলে ওরম জুৎসই হোটেল পাওয়া যাবে, বুঝবে কি করে? সবই তো ওই বিগ বিগ হোটেল যেত। হ্যাঁ, তরকাও ছিল, ডিম তরকা। রাতে ওখানেই খাবো। আমি তো ডিম তরকা। ডালটা ভালো ছিল। ও তো হলুদের গন্ধ ছিল, ওষুধ টাকায় হলুদের গন্ধ তো আমরা খাই না, যা পেয়েছি খেয়েছি। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে তখনও সকাল 7টার সময় প্রচুর ট্যুরিস্ট ভর্তি গাড়ি টাইগার হিলের দিকেই যাচ্ছে। তারা গিয়ে কি দেখতে পাবে জানি না। অনেক সময় লাগলো এই জ্যাম ঠেঙিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং স্টেশনে পৌঁছতে। এবার লক্ষ্য টয় ট্রেন। কিন্তু তখনও জানতাম না যে এখানেও আর এক প্রস্থ ক্যাওস বাকি ছিল। টয় ট্রেনের টিকিট আমাদের অনেক আগে থেকেই অনলাইনে কাটা, তাই টিকিট কাটার ঝামেলা ছিল না। এই দার্জিলিং স্টেশনটি অনেক বড় এবং অনেকগুলো প্ল্যাটফর্ম। প্রায় প্রতিটা প্ল্যাটফর্মেই হয় একটা ট্রেনের কোচ দাঁড়িয়ে আছে কিংবা ঢুকছে বেরোচ্ছে। কোথাও কোনো সঠিক ঘোষণা কিংবা গাইডেন্স নেই, এমনকি ট্রেনের সামনে কিছু পরিষ্কার লেখাও নেই। অথচ গাদা মানুষের ভিড়। কাদের ট্রেন কোনটা সেটা খোঁজা এবং বোঝা অত্যন্ত ঝামেলা। একে তাকে জিজ্ঞেস করে বহু কষ্টে খুঁজে খুঁজে সঠিক ট্রেনে উঠতে পারলাম। কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম যে বাইরে থেকে দেখে যতটা মনোরম লাগছিল ভেতরটা সেরকম নয়। অত্যন্ত ছোট সিট এবং এত বেশি আসন সংখ্যা যে প্রচণ্ড কনজেস্টেড। কি আর করা যাবে, টয় ট্রেনের জার্নি শুরু হলো। 1878 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ দার্জিলিংয়ের পাহাড় এবং সমতল ভূমির মধ্যে একটি রেল সংযোগের উপযোগিতা দেখেছিলেন। তার স্কিমটি মূলত ছিল কঠিন অর্থনৈতিক বিবেচনার দ্বারা চালিত, যেমন দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে প্রয়োজনীয় পণ্যের দামে বিশাল পার্থক্য ছিল। চা রপ্তানির প্রয়োজনীয়তা এবং ক্রমবর্ধমান ট্রাফিক পরিচালনার জন্য বিদ্যমান রাস্তার অক্ষমতাও সেই ভাবনার পেছনে ছিল। এইভাবে দার্জিলিং স্টিম ট্রামওয়ে কোম্পানি গঠিত হয়। তবে স্টিম ট্রামওয়ে হিসেবে লাইনটি পরিচালনা করার ধারণাটি শীঘ্রই পরিত্যাগ করা হয় এবং 15 সেপ্টেম্বর 1881 তারিখে কোম্পানিটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানির উপাধি গ্রহণ করে এবং 20 অক্টোবর 1948 স্বাধীন ভারত সরকার গ্রহণ করার পরে এর নাম হয় DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 5 ডিসেম্বর 1999-এ DHR-কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভূষিত করে। আগেরটা
ওখানটা বলেছিলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ৭,৫০০ ফুট উঁচুতে অবস্থিত ঘুম স্টেশনটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। মাঝখানে বাতাসিয়া লুপ পার্কে দাঁড়িয়ে থাকা নিয়ে ঘন্টা দুয়েক লাগে দার্জিলিং থেকে ঘুম অবধি যাওয়া এবং আসার জার্নিতে। একটিবারের অভিজ্ঞতা অর্জনের জন্য টয় ট্রেনের জার্নিটা মন্দ নয়। আমাদের শেষ গন্তব্য পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা, যা রেড পান্ডার জন্য বিখ্যাত। চলুন চিড়িয়াখানায় প্রবেশ করি। উপরে দেখছে কিন্তু দেখ
ভালো করে লেখা আছে ডোন্ট টিজ অ্যানিমাল। না না ছোট্ট জায়গা, বিশেষ করে বাঘেদের এনক্লোজারগুলো বড্ড ছোট ছোট এবং সবগুলো বাঘই কেমন যেন উদাস দৃষ্টি নিয়ে বসে আছে। চিড়িয়াখানা এই কনসেপ্টটা আমার মতে তুলে দেওয়া উচিত। এগুলোকে আহত অসুস্থ প্রাণীদের চিকিৎসা এবং রিহ্যাব সেন্টার বা বয়স্ক প্রাণীদের জন্য ওল্ড এজ হোম করা উচিত। আপনি হয়তো মানবেন না, কিন্তু কি করব, চিড়িয়াখানায় গেলেই আমার মন খারাপ লাগে। মনে হয় বন্দি জন্তুগুলো এক একটা প্রিজনার অফ পিস। তবে রেড পান্ডার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। জঙ্গলের প্রাকৃতিক হ্যাবিট্যাটে ওরা বিলুপ্তির পথে চলে যাচ্ছিল, তাই রেড পান্ডার প্রোটেক্টেড এনভায়রনমেন্টে সংরক্ষণ আবশ্যক ছিল। এই ব্যাপারে দার্জিলিং জু কিন্তু উল্লেখযোগ্য কাজ করছে। কিউট রেড পান্ডা দেখে ছবি টবি তুলে দার্জিলিং শহর ভ্রমণ শেষ করে আমরা হোটেলে ফিরব। দেখতে থাকুন আমাদের চ্যানেল। কেমন লাগছে আমাদের এই ভ্রমণ সিরিজ আপনাদের মতামত লিখে জানান। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, ভিডিও যদি অন্যরকম লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন।
আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের শেষ আগামী পর্বে দেখুন লেপচা জগৎ, সীমানা বর্ডার, গোপালধারা চা বাগান, মিরিক হয়ে এনজেপিতে পৌঁছানো এবং কলকাতা ফেরার ট্রেন ধরা। নমস্কার।